আমার বাবা আমাকে ঘুম পাড়াতেন গান গেয়ে। কি গান গেয়ে ঘুম পাড়াতেন সেটাও আমার মনে আছে। সেটা আমার বাবার কাছে খুব আশ্চর্য যে অত ছোটবেলার কথা কি করে তোর ওই সময়টা মনে রাখার কথা নয়। শুনে গান আমি তুলে চলে গেলাম রিয়েলিটি শোতে। ওই তো কয়েকটা গান স্টক আমার এই গানের স্টক আছে। চাকরি করব না, আমি গান নিয়েই এগোবো। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বলছি এটা শুধু এই পদক্ষেপ নেওয়াটা কিন্তু বেশ বেশ কঠিন। একটা এমন গান ভাইরাল হচ্ছে, ভাইরালটা কিন্তু মানে কেউ কিন্তু বুঝে করছে না বা দেখ কি ভালো গান এই হিসাবে না, খিল্লি করতে করতে ভাইরাল হচ্ছে। নমস্কার, এসে গেলাম গান পিয়নের আরেকটা পডকাস্ট অনুষ্ঠান গান পাগল নিয়ে। আজকে আমাদের সাথে আমাদের ছোট বোন সঙ্গীত শিল্পী ইপসিতা ঘোষ উনি আছেন। আজকে আমরা আড্ডা মারবো ইপসিতার সাথে। আসছি আড্ডায়। ইপসিতা, হ্যাঁ, কেমন লাগছে গান পিয়নের প্রোগ্রাম গান পাগলে এসে? তুমি তো অলরেডি শুনেছো বা দেখেছো, একটা এপিসোড আমাদের অলরেডি এয়ার হয়েছে। হ্যাঁ, ভীষণ ভালো লেগেছে। আর মানে শ্রোতা হিসাবে তখন ছিলাম, আর আজকে এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। আমরা তোমার মেইনলি গানের জার্নিটা শুনবো, যাতে এই গান করার জার্নিটা যাতে যারা উঠতি গায়ক গায়িকা বা শিল্পী, যারা সঙ্গীত শিল্পী আছেন বা মিউজিশিয়ানস আছেন, তারা যাতে অনুপ্রাণিত হয়, এটাই আমাদের প্রচেষ্টা। তো আমরা শুরু করি তোমার শৈশব থেকে। তুমি যদি একবার আমাদেরকে গুছিয়ে বলো যে তোমার কিভাবে গানের প্রতি আসক্তি আসলো, বাড়ি থেকে কোনো বাধা বিপত্তি কোনো সময় পেয়েছো কিনা গান করার পেছনে, বা কবে তুমি ভাবলে কেরিয়ারটাকে তুমি গানের দিকেই নিয়ে যাবে বা তুমি মিউজিশিয়ান হবে বা সঙ্গীত শিল্পী হবে, সেটা কবে ভাবলে? তুমি শুরু করো। বেশ, শুরু থেকে যদি বলি তাহলে আমি অ্যাকচুয়ালি মফস্বলের মেয়ে। আমার জন্ম হচ্ছে নদিয়ায়, মদনপুর। হ্যাঁ, আচ্ছা। অনেকে মেদিনীপুরের সাথে গুলিয়ে ফেলেন, কিন্তু সেটা কিন্তু নয়। মদনপুর হচ্ছে রানাঘাট লাইনে, যদি বহরমপুরের দিকে যাওয়া যায় তাহলে পরে মদনপুর স্টেশনটা পড়বে। একদম, আরো পরিষ্কার বলতে গেলে কল্যাণীর ঠিক পরেই মদনপুর। কল্যাণীর ঠিক পরেই, হ্যাঁ। সেখানেই আমার জন্ম এবং কল্যাণীতে স্কুলিং, কল্যাণী এক্সপেরিমেন্টাল হাই স্কুলে আমার পড়াশোনা। আর গান নিয়ে যেটা আপনি বললেন যে গান নিয়ে আমার কবে থেকে গানের প্রতি ভালোবাসা বা গান নিয়ে কীভাবে এগোনোর একটা পরিকল্পনা, অ্যাকচুয়ালি না আমাকে পরিকল্পনা করতে হয়নি। কারণ একটাই, আমার বাড়িটাই অ্যাকচুয়ালি সঙ্গীতের একটা পরিবেশ। ছোটোবেলা থেকেই আমি দেখে আসছি আমার মা গান করছেন, গান শেখাচ্ছেন, গান শোনার একটা পরিবেশ, যেটা খুব প্রয়োজনীয় একটা ব্যাপার। তো সেই জায়গাটা বরাবরই ছিল, সেই পরিবেশটা যেহেতু ছোটো থেকেই আমি পেয়েছি, সেই জন্য আলাদা করে ভালোবাসা বা ভালো লাগা ওরকম করে কেউ চাপিয়ে দেওয়া আর কি যাকে বলে, সেটা কোনোদিনই হয়নি। মানে এরকম হয়েছে, আমার জানি না কেন আমার মনে আছে, এটা আমার বাবাকে গল্প করলে আমার বাবা বলে যে তোর অত ছোটোবেলার কথা কি করে মনে আছে। মানে হার্ডলি আমার তখন 3 বছর বয়স, আমার মনে আছে আমার বাবা আমাকে ঘুম পাড়াতেন গান গেয়ে। কি গান গেয়ে ঘুম পাড়াতেন সেটাও আমার মনে আছে। সেটা আমার বাবার কাছে খুব আশ্চর্য যে অত ছোটোবেলার কথা কি করে তোর ওই সময়টা মনে রাখার কথা নয়। তো এই আর কি, মানে সবটাই গান 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 কেন্দ্রিক একটা ব্যাপার সবসময় চলে এসেছে। তুমি গান করা শুরু করলে কবে থেকে, কোন বয়স থেকে বা কোন ক্লাস থেকে আরো রিলেট করতে শুরু? হ্যাঁ, এইটাও একটা ব্যাপার। আমি না খুব ছোটবেলা থেকে কথা বলতে জানি। মানে হয় না অনেকে খুব অল্প বয়সে কথা শেখে আর কি, মানে আমার হার্ডলি 2.5 বছর বয়স থেকে আমি ভীষণ কথা বলি। এবং ছোটবেলা আমার একটা নাম ছিল, মানে খুব হাস্যকর, আমাকে অনেকে বলতো কটকটি। হ্যাঁ, এটা আমরা মানে যারা একটু ছোটবেলায় বেশি কথা বলে, হ্যাঁ, এবং কথা বলার প্রবণতা থাকে, আমরা বাঙালিরা ওই নামটাই বোধহয় হতে পারে। এবং আমাকে যে কথা বলাতো সবাই, যে মানে বেশ সুন্দর আদো আদো বেশ সুন্দর বলছে। তো সেই সময় আমি কল্পনা ওয়ার্ডটা খুব, মানে আমার এক পিসি ছিলেন আর কি, পাড়ারই পিসি, তা তার নাম ছিল কল্পনা। এবার সে এসে আমাকে বারবার জিজ্ঞেস করতো বলতো আমার নাম কি। মানে ওনার কাছে ওটা খুব ভালো লাগার একটা বিষয়, ওইটুকু পুচকু মেয়ে কল্পনা এরকম একটা যুক্তাক্ষর বলছে আর কি, সেটা আর কি। তো এরকম আর কি ব্যাপার। তো সেই জন্য গানটা না খুব ছোটবেলা থেকে আমার শুরু, মানে গুনগুন করে গান যাকে বলে, সেটা বলা যায় যে 3 বছর বয়স থেকে আমি মোটামুটি গান, হ্যাঁ, গুনগুন অন্তত করি।
এবং যেহেতু বাড়িতে সঙ্গীতের পরিবেশ, মা গান শেখাচ্ছেন এটাও আমি দেখছি, নিজে তো চর্চা করছেনই, তো মা আমাকে নিয়ে বসতেন খুব স্বাভাবিকভাবেই, যাদের শেখাচ্ছেন তাদের সাথে আমি বসে পড়ছি। এটা খুব বড় সুযোগ, এটা খুব কম মানুষই পায়। হ্যাঁ, প্রথম কথা বাড়িতে গানের পরিবেশ, আর দ্বিতীয় কথা যদি মা এই চর্চার মধ্যে থাকেন এবং সবাইকে শেখান, সেখানে গিয়ে একবার দরজা খুলে দেখা গেল যে 4-5 জন ছাত্রছাত্রী বসে গান শিখছে, নিজেরও মনে হয় আমি একটু মার সাথে শিখি। ঠিক ঠিক ঠিক। তো জার্নিটা এভাবেই আর কি, আমার মানে ছোটোবেলাটা আর কি এভাবেই আমার শুরু হয়েছে। আর এই প্রসঙ্গে বলে রাখি, আমার মামার বাড়ির তরফটা কিন্তু পুরো গানের, মানে আমার মাসি খুব ভালো গান গাইতেন, মাধুরী পাকরাশি, পরবর্তী সময় মাধুরী চক্রবর্তী হয়েছিলেন। তার অনেক ওই আগেকার দিনে একটা ছিল যে গ্রামাফোন যেটা আর কি, তো ওরকম মানে মাসির প্রচুর রেকর্ড রয়েছে, মানে রবীন্দ্র জৈনের সাথে কাজ, ভিভাল সারার সাথে কাজ, এইগুলো কিন্তু আমার মায়ের মুখে আমার শোনা। কারণ আমি মাসি খুব কম বয়সে হারিয়েছি, মানে তখন আমি খুব ছোট, মাত্র 52 বছর বয়সে মাসি গত হয়েছেন। সেটাও আমার একটা খুব খারাপ দিক, মানে উনি অ্যাকচুয়ালি বেঁচে থাকলে আমার মানে পথটা অনেক সুগম হতো, কারণ তার সাথে অনেক চেনা জানা মানুষের একটা কি বলবো যাতায়াত ছিল যাকে বলে। তো মার মুখে অনেক গল্প শুনেছি, মানে মা নিজে মাসির সাথে হারমোনিয়াম ফলো করতেন, গান তো গাইতেনই, মাসির সাথে হারমোনিয়াম ফলো করতেন। তো তার বিভিন্ন অভিজ্ঞতা, ভিভাল সারা রিহার্সাল রুম, কেরামতুল্লাহ খা মানে মাসির সাথে বাজাচ্ছেন, এই গল্পগুলো না ছোটোবেলা থেকে আমি, মানে লোকে তো গল্প শোনে, এমনি গল্প শোনে আর কি, আমি এই গল্পগুলো শুনে বড় হয়েছি। মানে আমি হয়তো ঘুমাচ্ছি, মানে ঘুম পাচ্ছে না আর কি, মাসি গল্প করছে, আমি শুয়ে আছি, কিন্তু আবার কানে এই কথাগুলো যাচ্ছে। হ্যাঁ, মানে মা এই গল্পগুলো আমাকে বলছেন যে জানিস এই হয়েছে, জানিস ওইটা হয়েছে, জানিস ভিভাল সারা একজন এরকম শিল্পী, মানে এই যে নামগুলো শোনা, এইগুলো যে জানা, ছোটবেলায় তখন তো সবটাই অজানা আর কি, তো তখন না খুব ইন্টারেস্ট লাগতো। তারপরে বিখ্যাত একজন মিউজিক ডিরেক্টর ছিলেন, এখনকার জেনারেশন হয়তো অনেকেই নামও জানে না, কিন্তু ওয়াইস মুলকি, হ্যাঁ, আরতি মুখোপাধ্যায়ের বহু মানে বিখ্যাত গান রয়েছে। তো এই যে নামগুলো জানা, আমরা এইচএমভির যে রেকর্ড বেরোতো বা ক্যাসেট বেরোতো, ওতে নিচে ছোট করে আমরা নামটা পেতাম। হ্যাঁ, একদম। তো এই যে নামগুলোর সাথে পরিচয় হওয়া, যে এইরকম এই সমস্ত মানুষেরা, এরা মিউজিক ডিরেক্টর, এরা লিরিসিস্ট, এই যে গল্পের ছলে আমার কোন সময় যে গানটা ভালো লাগার জায়গা হয়ে গেল সেটা হয়তো নিজেও বুঝিনি। তবে হ্যাঁ, শুরু থেকেই গানটা আমার সাথেই ছিল আর কি। তার মানে তুমি বলছো একদম শৈশব থেকেই তুমি গানের মধ্যে ঢুকে গেছো। একদম। এবার তুমি আমাকে বলো, তোমার যেটা আমাদের সঙ্গীত শিক্ষা গুরুর কাছে নাড়া বেঁধে, সেটা তোমার কবে থেকে শুরু? ক্লাস 1-এ, মানে হ্যাঁ, তার আগে যে বললাম বহু আগে থেকে, তো যেহেতু মানে বোল ফুটে গেছে সেই হিসাবে আমি বহু আগে থেকে গান বাজনা করি। মা দেখলো যে না, এবার একটু গুরুর সান্নিধ্যে যাওয়া প্রয়োজন, আমার কাছে তো হলোই, আমার কাছে শুধু থাকলে হবে না। এগুলো মার দূরদৃষ্টিতা, কারণ মা যেহেতু নিজে গান বাজনার সাথে যুক্ত ছিলেন বলে না, মানে এই ব্যাপারগুলো ডিসিশন নেওয়ার ব্যাপারটা খুব একটা কঠিন হয়নি, যে কি করবে কি হবে। অলরেডি তখন উনিও বুঝে গেছেন যে না, মেয়ে গানে ইন্টারেস্টেড, এগোনো যেতে পারে, সেটা তো ডেফিনেটলি। তো তারপরে ওই বললাম ক্লাস 1-এ আমি প্রথম গুরুর কাছে গিয়ে যে শেখা বলে, সেই শেখা শুরু হলো। আমি শ্রীমতী আলপনা রায়ের কাছে শুরু করলাম, আমার জীবনের প্রথম গুরু, মায়ের পরে বলতে গেলে। সেটা কি মদনপুরে? কল্যাণীতে। হ্যাঁ। তো সেখানে আমি দীর্ঘ 9 বছর শিখলাম, এবং অবশ্যই ক্লাসিক্যালটাই আমার মূল জায়গা আর কি, মূল ভিত আর কি। তারপর তো বিভিন্ন জায়গায় বিভিন্ন গান শিখেছি, একে একে সব গুরুর নামই আমি করতে চাই। তারপরে আমি গেলাম হচ্ছে শ্রী ভাস্কর ভট্টাচার্য, উনি ছিলেন কাঁচরাপাড়ায়, ওনার বাড়ি। তো ওখানে আমি ক্লাসিক্যালের পাশাপাশি আরও যে বিভিন্ন ধারার গান, সেগুলো একটু একটু করে শিখতে শুরু করলাম। ওনার কাছে দীর্ঘ 23 বছর আমি শিখেছি। আচ্ছা, দর্শকদের যাতে বোর না হয়ে যান আমাদের এই কচকচির মধ্যে, তা আমি ইপসিতাকে একটা গান করতে বলি, বরং আমরা আমাদের আলোচনা আবার এগিয়ে নিয়ে যাব। ইপসিতা, একটা গান শোনাও, মাঝখানে একটা গান শুনি আমরা, তারপরে আবার আমরা কন্টিনিউ করব আমাদের আড্ডা। নিশ্চয়ই। আচ্ছা, শুরুতে একটা নিজের গান গাই। ও অসাধারণ। আমার 2013 সালে আমার একটা অ্যালবাম, মানে ওটা আমার প্রথম জীবনের অ্যালবাম,
তারপরে তো অ্যালবাম হারিয়ে গেল জীবন থেকে, আমাদের জীবন থেকে হারিয়ে গেল। সময় বসে থাকতাম পুজোর গান শোনার জন্য বিভিন্ন শিল্পী, তারপরে সেই গানটা মূল গানটা হয়তো রেডিওতে বাজতো, ওটাকে নিয়ে তারপর অ্যালবামটা বেরোতো। হ্যাঁ, তো সেরকম একটা 8টা গানের আমার একটা অ্যালবাম ছিল, সেখান থেকে একটা গান গাই, এটা গৌতম ঘোষালের কথা এবং সুরে। অসাধারণ। তুমি আছো সারাটা দিন সব কিছু জড়িয়ে মন সারাটা ক্ষণ, তাই তো এত ভালো এত ভালোবাসার আয়োজন। তুমি আছো সারাটা দিন সব কিছু জড়িয়ে মন সারাটা ক্ষণ, তাই তো এত ভালো এত ভালোবাসার আয়োজন। তুমি আছো এমন করে, তাই স্বপ্ন সাজায় সেই ভরসায়। তুমি আছো এমন করে, তাই স্বপ্ন সাজায় সেই ভরসায়। তুমি আছো পাশে আছো ঠিক যেমন চাই, তুমি আছো সারাটা দিন সব কিছু জড়িয়ে মন সারাটা ক্ষণ, তাই তো এত ভালো এত ভালোবাসার আয়োজন। তুমি আছো। অসাধারণ অসাধারণ। এই আধুনিক গানের একটা মজা হচ্ছে সুরগুলো এত এক্সপেরিমেন্টাল সুর, এবং এত স্বর তাতে লাগে, মানে একটা গতে চলে না, মানে অদ্ভুত একটা অদ্ভুত মানে সুরের একটা আয়োজন আর কি, ওই জন্য এত সুন্দর লাগে। এবং এই গানটার মধ্যে, এই গানটা আমি খুব পারফর্ম করি আর কি, অনেকেই বলে যে একটা সলিল চৌধুরীর একটা ছোঁয়া আছে, একদম একদম শুনতেই মনে হচ্ছে ওই ব্যাপারটা রয়েছে এই গানটাতে। প্রাণিত। হ্যাঁ তো এবং দাদা নিজে সলিল চৌধুরীর মানে সাংঘাতিক ফ্যান আমি যতদূর জানি। তো এই আর কি, এই গানটা আমার ওই অ্যালবামে ছিল। এটার রেস ধরে বলি, আমি ইপসিতাকে এবার ও নিজে যেগুলো কম্পোজ করে বা সেই অনুপ্রেরণা কোত্থেকে পেল কম্পোজ করার, বা কবে থেকে জানলো যে আমিও কম্পোজ করতে পারি, এবার আমরা সেটা নিয়ে আলোচনা করি। তুমি কবে প্রথমে মনে করলে যে আই এম গুড এনাফ টু কম্পোজ আ সং? তুমি তো লেখো এবং সুরও দাও। না, তুমি লেখো? আমি লেখার ক্ষেত্রে মানে একেবারে জিরো। আচ্ছা, তুমি লিখতে পারি না, খুব সাবলীলভাবে দাও। হ্যাঁ, চেষ্টা করি আর কি, কতটা পারি জানি না, চেষ্টা করি। এখানেও আমার এক গুরুর ভূমিকা রয়েছে। তো আমি একটা মানে এই বিরতিতে যাওয়ার আগে বলছিলাম যে আমার সেকেন্ড যে গুরু শ্রী ভাস্কর ভট্টাচার্য, যার কাছে আমি সব রকম গান শিখেছি, এবং তারপরে হচ্ছে পণ্ডিত সুকুমার মিত্রের কাছে আমার তালিম, তারপর পণ্ডিত শান্তনু বন্দ্যোপাধ্যায় ক্লাসিক্যাল। এখানেও একটা খুব সুন্দর একটা ব্যাপার, মানে ক্লাসিক্যাল যারা শেখান, মানে আমি খুব কি বলবো, প্রত্যেকের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, ক্লাসিক্যাল শিল্পীদের একটা মানে সবার নয়, এটাও কিন্তু বলে দিলাম, মেনশন করলাম, সবার নয়, কিছু কিছু ক্লাসিক্যাল শিল্পীর একটা ধারণা যে ক্লাসিক্যাল জানলেই লাইট গানটা গাওয়া যায়। এটা কিন্তু খুব ভুল ধারণা। মানে লাইট গানটা অ্যাকচুয়ালি শিখতে হয়, সেটাও একটা শেখার জায়গা। মানে আমার গলা তৈরি মানেই আমি সব গাইতে পারবো না, এটা 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 খুব ভুল কথা, খুব ভুল কথা। তো ওই যে আমি বললাম আমার গুরুভাগ্য প্রত্যেকটা ক্ষেত্রে, মানে যতজনের কাছে আমি শিখেছি, এই গুরুভাগ্য আমার ভীষণ ভালো, ভীষণ ভালো। আমি যার কথা বলছিলাম যে পণ্ডিত শান্তনু বন্দ্যোপাধ্যায়, ওনার কাছে তো আমি ক্লাসিক্যাল শিখেছি। উনি আমাদের একদিন একটা টাস্ক দিলেন, খুব ইন্টারেস্টিং টাস্ক। তোমাদের মাথা থেকে কি সুর বেরোচ্ছে, লেখাটা দেখো কোথা থেকে কি পাও, নিজেরাও লিখতে পারো বা যাই হোক, আমাকে সুর করে এনে দেখাও। বাহ, দারুণ। হ্যাঁ, এইটা হচ্ছে ফার্স্ট আমার কি বলবো সুর করার ভাবনা আর কি, সেটা বাধ্য হয়ে ভাবনা। হ্যাঁ, ওটা তো বাধ্য হয়ে ভেবেছি যে আচ্ছা আমাকে একটা টাস্ক দিয়েছে স্যার, তো লিখতে তো পারি না। আমার একজন দিদি ছিলেন, মানে আমি দিদি বলেই ডাকি, এখনও তাকে ডাকি, ওনার কাছে আমি পড়তাম এডুকেশন, মৌসুমীদি। এবার দিদির কাছে, আমি জানি দিদি একটু লেখালেখি করেন, তো দিদির কাছে গিয়ে বললাম যে এরকম একটা বিপদে পড়েছি, সুরটা তো আমি ভাবতে পারি, ঠিক আছে ভাবনার জায়গায়, কিন্তু আমি তো লিখতে পারি না, তুমি আমাকে একটু দাও, একটুখানি লেখা কিছু যদি দাও। বলো হ্যাঁ ঠিক আছে দাদা, তোকে দিচ্ছি।
ওই লেখায় আমি ওই সুর করলাম। তো সুর করে নিয়ে গেলাম, ভীষণ এনকারেজ করলেন উনি, প্রত্যেককেই করলেন, যার যেটা যেদিকে গেছে যেরকম ধরনের সুর হয়েছে সেটা নিয়ে উনি বললেন, বিস্তারিত আলোচনা হলো যে হ্যাঁ তোর সুরটা এরকম হয়েছে, তোর সুরটা, আমারটা যেরকম আমার মনে আছে বলছিল তোর সুরটা না একটু নজরুল গীতির একটা, তখন আমি নজরুল গীতিটা খুব গাইতাম, মানে আধুনিকের থেকে নজরুল গীতিটা বেশি গাইতাম, তো তার প্রভাব ছিল খুব স্বাভাবিকভাবে। হ্যাঁ ওটা আমার মনে আছে, খুব ভালো সুর করেছিস, আধুনিক যে ব্যাপারটা ওটার থেকে নজরুল গীতির একটা প্রভাব পেলাম, কিন্তু একটা নিজের সুর তোর। ওই আমার ওখান থেকে যে আমি একদম একদম মানে ধারাবাহিকভাবে সুর দিচ্ছি ওরকম নয়, মানে ওইটা আমার শুরু, মজা দিয়ে একটা শুরু বলা যায় আর কি। তো ওখানে থেমে গেলাম। তো তারপরে আস্তে আস্তে একটা সময়, সেটা সালটা আমি বলি খুব ভুল না হলে খুব বেশি দিন নয় আর কি, খুব সিরিয়াসলি সুর নিয়ে কাজ করব এটা ভাবনাটা ওই 2016-17 এরকম। তো ওখান থেকে আমি ভাবলাম যে এবার আমার সুরে একটা আমি যদি কিছু রেকর্ড করি আর কি, দেখি না কীরকম কী নেয় লোকে, আমি তো নিজেই তো করছি, নিজের খরচে করছি, করি একটা 3টে গান করলাম। এবার সেটা অদ্ভুতভাবে দেখলাম, মানে এরকম আমি দেখেছি আমার একজন পরিচিত, আমি তাকে ফোন করেছি আর কি, কলার টিউনে ওই গানটা বাজছে, অসাধারণ ফিলিং না? কি ভালো লেগেছিল, আউট অফ দ্য ওয়ার্ল্ড, একদম তাই, কি ভালো লেগেছিল আমার সুর করা গান, যেটা আমি গিয়ে দেখতে চেয়েছি যে মানুষ সেটা শুনছে কিনা, আমি দেখছি তার ফোন করলে তার ফোনে সেই গানটা সেটা বাজছে, মানে এটা আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছিল সত্যি কথা বলতে, মানে প্রথম একটা পদক্ষেপ সেটা এভাবে, শুধু উনি নয়, মানে আমাকে বহু লোক বলেছে যে ওই গানটা, তোমার ওই গানটা খুব ভালো লাগে, ওই গানটা একটু গাও। আমরা তোমার ওই প্রথম সুর করা 3টে গানের মধ্যে থেকে একটা শুনবো কি? আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই। এবার তুমি আমাকে বলো, আমরা আগে যখন কথা বলছিলাম পডকাস্ট শুরুর আগে, তোমার সুর নিয়ে অনেক শিল্পী আজকে যারা প্রতিষ্ঠিত তারাও গান করেছেন, তুমি সেরকম কারো যদি বলো আর কি। হ্যাঁ, আমার সুরে রাঘব দা গিয়েছেন আর কি, রাঘব চট্টোপাধ্যায়। হ্যাঁ আচ্ছা, এটা আমার কাছে রাঘব দার কাছে কি করে পৌঁছলো তোমার কম্পোজিশন? হ্যাঁ, এইটা হচ্ছে আমি না এই সুরটা যখন করেছি, মানে আমার যেরকম আমি আমার বাবার কথা এখনো বলিনি, একবারই শুধু বললাম ওই ছোটবেলা আমার বাবা গান গিয়ে আমাকে ঘুম পাড়াতেন বা এরকম ব্যাপার। আমার বাবা কিন্তু অসম্ভব, মানে নিজে কোনোদিনও গান শেখেননি, কিন্তু অসম্ভব ভালো শ্রোতা, অসম্ভব ভালো গান, মানে এখনো আমি পুরোনো দিনের গান গাইতে বসলে মানে রীতিমতো আমার বাবা কোথাও যদি কানে লাগে উকি মেরে বলে যান যে ওই জায়গাটা একটু শুনে নিস, এই ব্যাপারটা আছে। এই শোনার মধ্যেও যে এই সিনসিয়ারিটিটা, এইটা কিন্তু একটা সাংঘাতিক ব্যাপার। মানে মানুষ শুধু কানে লাগিয়ে শুনছে, ভালো লাগছে, আনন্দ দিচ্ছে তা নয়, না না না, গানকে বিশ্লেষণ করে ওই খট করে কানে লাগা। এবং আমার বাবা মার থেকে আমি এইটা মানে বারবারই আমার বাবা মার কথা উঠবে আমার জীবনের কথা বলতে গিয়ে, মানে কোনো সময় না ওরকম ক্যা বাত, মানে আমার মেয়ে মানে আর তো ভুল হতেই পারে না, মানে এই ব্যাপারটা আমি কোনোদিনও পাইনি। সেই জন্য হয়তো আমার এখনও, আমি যখন নিজের গান শুনি, আমি শুনি এইটা মাথায় রেখে যে আমার কি কি আরো ভালো করতে হতো বা আরো কি কি ভালো করতে হবে। এটা আমি যখন শেখাইও স্টুডেন্টদের, এটা আমি বলি যে নিজে কতটা ভালো, খারাপের পাশাপাশি ভালোটাও কিন্তু জানতে হবে। মানে আমাকে একজন সমালোচনা করে বেরিয়ে গেল, আমি বুঝলামই না যে অ্যাকচুয়ালি কোনটা ঠিক কোনটা ভুল, তাহলে তো আমি আমার রেকটিফিকেশনের জায়গায় থাকবে না। শেখাটা কিন্তু এরকম হওয়া উচিত যে আমি কতটা ঠিক সেটাও যেন আমি বুঝতে পারি, সেটা খুব দরকার। মানে আমি উল্টোটাও বলছি, আমি হয়তো একটা জায়গায় ফাটিয়ে গিয়েছি, কেউ একজন বলে দিল যে খুব বাজে, এটা হয়নি, সেটা কিন্তু আমার মেনে নিতে, মানে আমাকে যুক্তি দিয়ে বোঝাতে হবে যে কেন হলো না। আমার কাছে তো মনে হলো আমি ভালোই গেয়েছি, আমার শিক্ষায় তো মনে হচ্ছে এটা ঠিকই আছে, ভালোই গেয়েছি, নির্ভুল গেয়েছি। হ্যাঁ, তাহলে পরে আপনি যে বলছেন যে আমার গানটা আমাকে তাহলে বুঝিয়ে দিতে হবে, লজিক্যালি আমাকে, স্বাভাবিক। কিন্তু না, এই প্রশ্নটা কখন আমি করতে পারবো যখন আমার মধ্যে সেই কনফিডেন্সটা থাকবে, তাই না? সেটা তো তখনই সম্ভব। রাঘবদাকে কি গান পাঠালে? যেটা বলার, আমার এই গানটার তুমি কিভাবে পাঠালে সেটাও আমি জানতে চাইছি আর কি দর্শকদের জন্য। একদম, আমার
এই গানটা যিনি লিখেছেন আর কি, যে লিখেছে আমার বন্ধু প্রতাপ রায়, ওরই লেখা। তার আগে বলি, ওর সাথে আমি একটা কাজ করেছি, সেটা রীতিমতো ইউটিউবে এখন ভাইরাল। সেটা হচ্ছে মেরে ঢোলনার বাংলা। আচ্ছা, কেউ কিন্তু করেনি এখনো পর্যন্ত, ওটাই আমার রয়েছে। এবং সেটাতে আমি এখনো, মানে আমি লিঙ্কটা পাঠাবো আপনাকে, কোথা থেকে যে মেসেজ, মানে ওখানে কমেন্ট করে, মানে বাঙালির থেকে কিন্তু অবাঙালি বেশি। ঠিক। হ্যাঁ, এবং তারা ভীষণ আপ্লুত আছে, এটা বাংলাটা। আবার কেউ কোনো বাঙালি বলছে আরে মানে এরকম টাইপের কমেন্ট, আরে এটাই তো খুঁজছিলাম, বাংলাটা পেয়ে গেছি, মানে এরকম একটা ব্যাপার। অনেকে বুঝতে পারছে না বাংলাটা, একটু ট্রান্সলেট করে দিন না, মানে আমরা ঠিক বুঝতে পারছি না, ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারছি না, এরকমভাবে। তো যাই হোক, ওই গানটা ভীষণ সাড়া পেয়েছে, মেরে ঢোলনার বাংলা। তো তারপরে আমরা ওই বেশ কিছু কাজ করেছি। আমার যে 3টে গান বললাম, যেটা আমার প্রথম অ্যালবাম, সেটাও ওরই লেখা। তারপরে আমাকে একটা গান ও দিল, যে এটা দেখ না, ও কিন্তু কিছুটা আমার সুর করার পেছনে কিন্তু একটা ইন্সপিরেশন, মানে ওর, কারণ ওর লেখাগুলো তোমার টাইপটা বুঝে, তোমার কম্পোজিশন টাইপটা বুঝে লেখাগুলো সেইভাবে ও সাজিয়ে নিতে শুরু করলো। একদম আমি যেমন লিখতে পারি না, প্রতাপের কথা বলছো, একদম আমি নিজে লিখতে পারি না, কিন্তু কোন লেখাটা ভালো মন্দ এটা তো বুঝতে পারি। আমাকে অনেকেই গান পাঠিয়েছে পরবর্তী সময়, হয়তো সবারটা ভালো লাগেনি, ওয়ার্ক করেনি, যে না ঠিক হবে না। তো সেই ব্যাপারটা ওর সাথে আমার মিলতো। হ্যাঁ, তো প্রচুর সুর আমার এখনো পেন্ডিং, অনেক কিছু এখনো আমার গাওয়াও হয়নি। যাই হোক, তো তারপরে ও বলল যে তাহলে একটা গান করেছি, সুর কর। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আর আমার কিন্তু একটা খুব বদগুণ আছে, এটা আমি বলে রাখি, যেহেতু নিজে গান গাইতে পারি সুরকারের পাশাপাশি, সুর করলেই আমি ভীষণ হিংসাত্মক হয়ে উঠি। হ্যাঁ, মানে এইটা আমিই গাইবো, মানে আমি খুব অকপটে স্বীকার করছি অন ক্যামেরা, মানে রাঘবদার গানটাও চলে যাচ্ছে, মানে টু মাচ আর কি। রাঘবদার মতো মানুষের কাছে তাও মনে হচ্ছে সেই গানটা যদি আমি গাইতে পারতাম, এটা আমার হয়। নিজের সৃষ্টি তো। হ্যাঁ, আমি যে গান গাইতে পারাটা তার সাথে একটা ব্যাপার, শুধু সুর হলে ঠিক আছে, গাক সবাই এরকম। যাই হোক, সবাই যখন গানটা শুনলো, আমার বাবা মা থেকে শুরু করে সকলেই বললো যে এই গানটা কিন্তু রাঘবদার গলায় খুব ভালো যাবে, জানিস, এই সুরটা খুব। আচ্ছা, কি আর কী করে যোগাযোগ করবো, ওই স্বপ্নই দেখা। তো ও বললো যে দাদা আমি ট্রাই করি। তো ও কোনোভাবে দাদার সাথে যোগাযোগ করতে পেরেছিল এবং দাদাকে গানটা পাঠিয়েছিল। দাদার প্রথম কথাই ছিল, মানে ওর ভাই, আমি জানতে পেরেছি যে সুরটা ভালো লাগলেই কিন্তু করবো, খুব স্বাভাবিক সেটা। এটা না শোনার আগে ডেফিনেটলি হ্যাঁ পাঠাও, সেটুকু যে বলেছিলেন ওটা আমি সত্যি মানে কৃতজ্ঞ দাদার কাছে। উনি শুনতে চেয়েছিলেন, সময় করে শুনেছেন, এটা বড় পাওয়া। তো তারপরে ফিডব্যাক আমাকে বললো যে এরকম দিয়েছি, তারপর দেখ কি হয়, ওনার যদি পছন্দ হয় তবেই তো। আচ্ছা হ্যাঁ, সে তো বটেই। তো দাদার কল এসেছে ওর কাছে, যে দাদার প্রথম কথাই ছিল যে ওকে জয়ন্ত বসুর স্টুডেন্ট। আমি জানি না, হয়তো মানে কম্পোজিশনটা শুনে ওনার মনে হয়েছে ওরকম একটা ব্যাপার। তো ও যথারীতি খুব একটা কিছু বলতে টলতে পারেনি, তো বলেছে ওকে দেখা করতে বলো আমার সাথে। তো ওই আর কি, ওই প্রথম দাদার সামনাসামনি হওয়া। তো দাদার প্রথম কথা ছিল, মানে গাইডটা তো আমারই গাওয়া ছিল, তো প্রথম বললো যে তুমি তো নিজে এত ভালো গাও, তো তুমি নিজে না গিয়ে আমাকে কেন চুজ করলে, এটা প্রথম প্রশ্ন ছিল। তো এটার উত্তর আর কি হবে, আমি একটা কথাই বলেছিলাম যে এই গানটা আপনার সাথেই যায়, মানে এই গানটা মানেই আপনি, এরকমই আমার একটা ভাবনা হয়ে এসেছে। তো সেই জন্য বললো ডেফিনেটলি আমি গাইব, আমার খুব ভালো লেগেছে, আমি গাইব। এবং ওই যেটা বললাম, আমি শুরুতেই বোধহয় বললাম যে আমি মিউজিক মাইন্ডসে ফ্যাকাল্টি হিসাবে রয়েছে, আমি জানি না বলেছি কিনা। আচ্ছা, এই ইয়েতে বলি, এই প্রসঙ্গে বলি, আমার নিজের একাডেমি রয়েছে, আবগি মিউজিক একাডেমি। আর তার পাশাপাশি মিউজিক একাডেমি, মানে মিউজিক মাইন্ডস একাডেমিতে আমি ফ্যাকাল্টি হিসেবে রয়েছি। তোমার এই যে একাডেমিটা চলে, এটা কি পুরোটাই অনলাইন বেসড নাকি ফিজিক্যালিও তুমি? একদম অনলাইন অফলাইন দুটোই চলে। দুটোই চলে। কোথায় তোমার একাডেমিটা? একাডেমিটা আমার তো যেহেতু শুরুটাই হচ্ছে মদনপুর থেকে, তো সেখানে আমার একদম ক্লাস চলে, অফলাইন অনলাইন দুটোই চলে। তাহলে দর্শকরা যদি চায় তোমার সাথে যোগাযোগ করে যদি গানের শিক্ষা নিতে চায় তোমার সাথে, তোমার একাডেমিতে ভর্তি হতে পারে? নিশ্চয়ই পারে। তো এই সুর নিয়ে যাওয়ার
থেকেই কিন্তু আমার ওই মানে দাদার যে একাডেমি আর কি, দাদার একাডেমিতে যুক্ত হওয়া কিন্তু এই সুর দিয়েই আর কি, এই গানটা দিয়ে অনেকটা পরিবর্তন হয়েছে আমার জীবনে। তো উনি তখন বললেন যে তুমি আমার একাডেমিতে কি যুক্ত হতে চাও? আমি কিচ্ছু ভাবিনি, শিক্ষিকা হিসেবে একদম ফ্যাকাল্টি হিসেবে। তো আমি তখন কি আছে আমার কাজটা যে আমি ওইসব কিচ্ছু ভাবিনি। হ্যাঁ, চট্টোপাধ্যায় বলেছেন আমাকে যে তুমি যুক্ত হতে চাও, আমার ভাবার কোনো জায়গাই নেই। একদম একদম হ্যাঁ দাদা আমি আছি। তো তারপর থেকে জার্নি এখনো চলছে। তুমি এখনো রাঘবদার ওখানেও তুমি শেখাও এবং তোমার নিজস্ব একাডেমিও আছে। একদম অসাধারণ। তুমি রাঘবদাকে যে গানটা দিয়েছিলে এবং রাঘব চট্টোপাধ্যায় মহাশয় যে গানটি গেয়েছেন, আমরা সেটাও শুনবো কিন্তু। বেশ, এবার তোমাকে আমি বলি, আজকে যে প্ল্যাটফর্মে আমরা বসে আছি, আজকে আমরা গান পাগল পডকাস্টে বসে গান পিয়নের প্ল্যাটফর্ম থেকে এই পডকাস্টটা করছি। তো সেই অর্থে তোমায় জিজ্ঞেস করি, আমি অন্য সকল শিল্পীকেও জিজ্ঞেস করি, এটা আমার শুনতে খুব মজা লাগে, যে গান পিয়নের সাথে তোমার যোগাযোগটা কিভাবে হলো? অ্যাকচুয়ালি আমি দেখেছি মোস্টলি মানে যারা শিল্পীরা তারা গান পিয়নের সাথে যোগাযোগ স্থাপন হয়েছে তাদের ওই কোভিডের সময়টা, যেহেতু সবাই তখন একটুখানি ডিপ্রেস ছিল, এভরিওয়ান ওয়াজ লুকিং ফর আর্নিং, যেহেতু বাইরের শোজ বন্ধ হয়ে গেছে, গিয়ে কিছু হচ্ছে না, তখন অনলাইন ভার্চুয়াল মিউজিক শোজ ইত্যাদি এইগুলো খুবই চালু হয়েছিল এবং নিজেদের মধ্যে ইন্টারেস্টের বিনিময় করা, যে আমরা কে কাকে কিভাবে সাপোর্ট করতে পারি, এই জায়গাগুলো হয়েছিল। তো তোমারও কি গান পিয়নের সাথে সেরকম জায়গা থেকেই শুরু? হ্যাঁ, সেরকমই। তার বোধহয় একটু আগে থেকে, আমার এক্সাক্ট সময়টা মনে পড়ছে না, তার একটু আগে থেকে, মানে কোভিডের সময় নয়, তার আগে যোগাযোগ হয়েছে। মানে গান পিয়নের যে দুজন পিলার, তার মধ্যে একজন বিপ্র এবং কনাদদার সাথে তো পরে আমার আলাপ, মানে আমি প্রথমের কথা বলছি। তো প্রথম হচ্ছে বিপ্রর সাথেই আমার যোগাযোগ। তো এখানে খুব মজার একটা ব্যাপার আছে, হ্যাঁ, মানে খুব খুব হাসির একটা ব্যাপার। সেটা হচ্ছে বিপ্র আমার সাথে যোগাযোগ করে, তখন তো কেউ কাউকে চিনি না, দেখিও নি, ফোনে যোগাযোগ। তখন ওরা মানে গান পিয়ন সবে শুরু হচ্ছে এরকম একটা জায়গায়, এবং ওর পরিকল্পনা, ওদের আর কি পরিকল্পনার কথা বললো যে এরকম আমরা এরকম ভাবছি, এরকম এক প্রজেক্ট নিয়ে কাজ করব। আমার খুব ভালো লেগেছিল, মানে গান বাজনা নিয়ে অ্যাকচুয়ালি কেউ কিছু বললে আমার সেটা শুনতে বা সেটার পাশে থাকতে আমি খুব ভালোবাসি। একদম একদম, সেটা মনোযোগ দিয়ে শোনাটা আমার কাছে খুব মানে আমার প্রায়োরিটি আর কি, আমি ওটা শুনি। বেশ, আমি ওকে বললাম, প্রথম কথা ভীষণ ভালো হলো, প্রথম কনভারসেশন সাংঘাতিক আর কি। হ্যাঁ করুন, আমি আছি। ও বললো যে এরকম যদি আপনি পাশে থাকেন। আমি হ্যাঁ, তখন আপনি দিয়ে ব্যাপারটা হতো, পরে তো তুমিতে ব্যাপারটা পৌঁছেছে। তো তারপরে ওরা যথারীতি একটা অনুষ্ঠান, তখন ওই কোভিডের সময়টা চলে এসেছে। তো আমাকে ও বললো যে এরকম একটা অনুষ্ঠান, এরকম অমুক একটা ডেট, এরকম একটা বললো যে তুমি কি পারবে? আচ্ছা হ্যাঁ, ওই সময়টা তো ফাঁকাই আছি। হ্যাঁ হ্যাঁ পারবো। আচ্ছা, ভালো কথা। তারপরে দুদিন পর ডেটটা না চেঞ্জ হচ্ছে, মানে ওই ডেটে হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, হতেই পারে এটা। এরকম 2 দিন 3 দিন 4 দিন, মানে ওটা মনে হয় 10টা ডেট চেঞ্জ হয়েছে, এতগুলো ডেট চেঞ্জ হচ্ছে অলমোস্ট এরকম। আচ্ছা, মানে তারপরে ওকে মানে আমি রীতিমতো তখন মানে আমি এবার ফোন করুক, মানে এরকম একটা যুদ্ধাঙ্গদেহী একটা মুড নিয়ে আমি রয়েছি, এইবার ফোন করুক লোকটা, মানে এরকম একটা ব্যাপার যে আদৌ আমার সাথে কোনো মজা টজা করছে কিচ্ছু না, এই সমস্ত মজা। হ্যাঁ, যথারীতিও আবার আমাকে এরকম বললো যে এরকম না ইপ্সিতা, এরকম ডেটটা ওটা না ওটা। আমি যে দেখুন একদম এগুলো করবেন না, সময়ের তো দাম আছে, মানে যা বলার আর মাথায় একটা ম্যাপিং ছিল যে এইগুলো বলবই আমি বলবই। আপনাদের ডেটটা যখন কনফার্ম হবে, মানে একদম বুঝবেন যে আর কোনো চেঞ্জ হচ্ছে না, তখন আমাকে জানাবেন। এসব বলে টলে দিয়েছি। ও মানে অত্যন্ত, মানে কি বলবো, মানে ওর মতো মানুষ হয় না, এত ভালো আমার এখন সেটা খুব মনে হয়। সত্যি তাই, ওকে যদি কেউ খুব জোরে গালাগালি দিয়ে কথা বলে, ও বলবে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। ওর থেকে এটা শেখার আছে। হ্যাঁ, অ্যাবসলিউটলি একদম। তো তারপরে আমাদের ফাইনালি ওই অনুষ্ঠানটা হলো। এবার ওই অনুষ্ঠানে যাওয়ার
স্বপ্ন ভরে হয়েছিল অনুষ্ঠানটা। এবার তখন ওর সাথে আমার ফার্স্ট আলাপ, আমার সাথে কথা হয়নি, ওকে জাস্ট দেখলাম, দেখে বললাম যে এই মানুষটাকে আমি এরকম বলেছি, মানে আমি লজ্জায় কোথায় মুখটা লোকাবো এরকম আর কি একটা ব্যাপার। তো এটা খুব মজার একটা ঘটনা হয়েছিল, মানে ও সত্যি এত ভালো মানুষ যে আমি ওই ঝাড়ার পরেও আমার সাথে যোগাযোগটা রেখেছিল। গানপিয়নের সাথে মোদ্দা কথা তোমার কানেক্টিভিটি হলো এটা গুঁতোগুতি করে, তো ওইটা হলে মনে হয় বন্ডিংটা ভালো হয়। হ্যাঁ, তারপরে তো কর্ণারদার সাথে পরিচয় হলো এবং ওদের সাথে এখন মানে বন্ধু, মানে ও তারপরে আর একটা বিষয়, সেটা একটা অদ্ভুত বিষয়, মানে আমাদের ফেসবুকে একজন আমাদের আত্মীয় আর কি, আমাদের বলছি কারণ আছে সেটা বলছি পরে, মানে বিপ্র আর আমার, সে বললো যে বিপ্রকে তুমি জানো? আমি বলছি যা বাবা না, মানে হ্যাঁ জানি, মানে যেটুকু জানার জানি আর কি। বলছে আরে ও তো আমাদের আত্মীয়, মানে সেও আমাদের আত্মীয় অ্যাকচুয়ালি, হ্যাঁ কমন আত্মীয় হয়ে গেছে। বলছে যে ও তো অমুকের অমুক, মানে এরকম করে, মানে সেটা দেখা গেল যথেষ্ট ক্লোজ, মানে খুব দূরেরও নয় আর কি। তারপরে জানলাম বিপ্র আবার আমার আত্মীয়, মানে শুরুটা আবার বিবেক দংশন শুরু হলো, আত্মীয়কে ঝেড়েছি, আমি ওকে ঝেড়েছি, আত্মীয়কে ঝেড়েছি, ভাবা যায় না। এই হলো ব্যাপার, মানে গানপিয়নের সাথে এভাবে আমার যোগাযোগ, এবং টাচউড সেটা আরো এগোবে, নিশ্চয়ই এগোবে। গানপিয়নের যে কর্মযোগ্য যে মডিউলটা বা যে মডেলটা রাদার, যেভাবে ওরা মানে উঠতি শিল্পী, এবং শুধু উঠতি শিল্পী না, সব রকম শিল্পী, সে সঙ্গীত শিল্পী হোক বা ইনস্ট্রুমেন্টালিস্ট হোক, সবাইকে যে একটা প্ল্যাটফর্মে রেখে তাদের হেল্প করছে প্রোগ্রাম পাওয়ার জন্যে, বা বিভিন্ন ভাবে, এখন তো প্রোগ্রাম শুধু স্টেজে হয় না, প্রোগ্রাম বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে হয়। তো এই যে প্রচেষ্টা এদের পাশে থেকে সবার, তোমার এইটা কেমন লাগে বা তুমি এটা কিভাবে দেখো? হ্যাটস অফ, মানে আমি ওই জন্যই তো বললাম যে ওদের সাথে, আমার মনে হয়, একটু ইন্টারাপ্ট করছি তুমি উত্তরে আসার আগে, আমার মনে হয় প্যান ইন্ডিয়া বলতে পারবো না, কিন্তু পশ্চিমবাংলা এরম উদ্যোগ বোধহয় গানপিয়নেরই প্রথম। আমি অন্তত এরম প্ল্যাটফর্ম পাইনি। ইভেন্ট ম্যানেজার প্রচুর আছেন যারা অন্য সবকিছু করেন, সাথে গানেরও একটা হয়তো প্রোগ্রাম, কিন্তু এনাদের আঙ্গিক এতটা সুন্দর ভাবনা, হ্যাঁ ভাবনাটাকে ওদের মানে কুর্নিশ জানাই। এবং সেই জন্য আমি প্রথমেই, ওই জন্য আমার উত্তরটা ওখানেই ছিল যে আমি ওদের সাথে আরো নিশ্চয়ই এগোবো, বলার কারণটাই ওটা, যে ওদের পরিকল্পনাগুলো, ওদের ভাবনাগুলো, এবং সেইগুলো যে ওরা শুধু পরিকল্পনা করে রেখে দিচ্ছে ওরকম তো না, সেগুলোকে কাজে লাগাচ্ছে, সেগুলো নিয়ে এগোচ্ছে, সেই ভাবনাগুলোকে বাস্তবায়িত করছে। তো সেই জায়গাটা তো ওদের ডেফিনেটলি কুর্নিশ জানাবো। আর আরেকটা কথা, আমার আরেকটা জিনিস খুব ভালো লেগেছিল, ওদের এই নামটা গানপিয়ন, ওটা আমাকে খুব টেনেছিল, মানে আমার খুব ভালো লেগেছিল যে বাহ খুব সুন্দর নাম। ওদের তো মূল ট্যাগলাইনটাই তাই, মিউজিক অ্যাট ইওর ডোর স্টেপ। পিয়ন যেরকম চিঠি নিয়ে আপনার দোরগোড়ায় গিয়ে দিয়ে আসে, গানপিয়ন কিন্তু মিউজিকটাকে আপনার দোরগোড়ায় গিয়ে প্রেজেন্ট করার যে প্ল্যাটফর্ম সেটাই তৈরি করেছে। মানে আপনার প্রয়োজন মতো, আপনার কোন শিল্পী কি ঘরানার বা জনারের গান আপনার লাগবে, সেই অনুযায়ী আপনার বাজেট কি, সেই অনুযায়ী গানপিয়নের সাথে আপনি কথা বলে, আপনার যদি কোনো শো থাকে, আপনার অফিসের কর্পোরেট শো হতে পারে, বাড়ির কোনো অনুষ্ঠান হতে পারে, হ্যাঁ বিভিন্ন ধরনের অনুষ্ঠান যেখানে গান বাজনা হয়, সেই ধরনের গানগুলোকে আপনি বললে পরে ওরা কিন্তু সেই অনুযায়ী শিল্পীর সাথে ট্যাগ করে, সেই শিল্পীকে রিকোয়েস্ট করে, যদি তারও সুটেবল হয় আপনার কাছে তাকে পেশ করবে, এবং তারা আপনার মন ভরিয়ে দেবে গান করে। তো গানপিয়নের সাথে এই যে সুন্দর একটা সম্পর্ক সব শিল্পীদের গড়ে উঠেছে, তো এই সম্পর্কটা কিন্তু আমি দেখতে পাচ্ছি এই বন্ডিংটা দিন দিন বাড়ছে। কারণ আমার মোটামুটি যারা, আমি অন্তত যে শিল্পীদের সাথে পডকাস্ট করেছি বা বিভিন্ন জায়গায় দেখা হয়েছে, আলাপ হয়েছে, এই বন্ড এখন একটা ফ্যামিলির মতো হয়ে গেছে। ঠিক, ওই যে বললাম ওরা কিন্তু শুধু কাজের মানুষ না, ওরা খুব ভালো মানুষ, এটাও খুব প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং আমি আমার দিক থেকে বলতে পারি, আমি কিন্তু খুব ভালো মানুষদের সাথে মেলামেশা করতে ভালোবাসি। ঠিক, তো সেই জায়গা থেকে ওরা আমার খুব প্রিয়। ঠিক, আচ্ছা এবার ইপসিতা, আমরা কিন্তু রাঘব বাবুকে পাঠানো যে গানটা, সেটা একটু শুনবো তোমার গলায়, তো হয়ে যাক। বেশ, কথা প্রতাপ রায়, সুর আমার, গাওয়া রাঘব, ডেফিনেটলি। মাটির ভেতর শূন্য ঘরে ভালোবাসা কাঁদছে একা,
মাটির ভেতর শূন্য ঘরে ভালোবাসা কাঁদছে একা, যে চোখ দুটো পড়ছে এখন তাতেও ছিল কাজল আঁকা। শহর যেদিন শীতল ছিল পড়তো শরীর বেচ কভারে, ভীষণ শীত মাখছে কেউ আজ মাটির ভেতর শূন্য ঘরে। কবর খুঁড়ে আনতে পারো হারিয়ে যাওয়া ভালোবাসা, কবর খুঁড়ে আনতে পারো হারিয়ে যাওয়া ভালোবাসা। এনো তবে আদর বেলা আকাশ ভাঙা বৃষ্টি দিনে, আবার যেন আঁকতে পারি চোখ দুটো তার মাতৃভাষায়, যে চোখ আমায় নিয়ে যেত পথ চিনিয়ে অন্ধকারে। অসাধারণ, আমি হারিয়ে গেছিলাম। আর তোমার গলা তো একদম উপযুক্ত এই ধরনের গানের জন্য, তো অসাধারণ তোমার গলাতেই লাগলো। আমি মনে মনে চলেও গেছিলাম যে এটা রাঘবদার গলায় শুনছি। ডেফিনেটলি আমি এই লিঙ্কটা দিয়ে দেবো, আপনাকে দেবো, এবং দর্শকদের জন্য আমরা ওটাকে পোস্ট করে দেবো। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আমার নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে, ইপসিতা ভোকাল আর্টিস্ট, মানে যেখানে সব নতুন গান, মানে সেটা আমার সুরেরই হবে এরকম নয়, আমি অন্য যাদের সুরে গাইছি, আমার যেগুলো মৌলিক গান, এক কথায় মৌলিক গান ওখানে সব রয়েছে। দারুণ দারুণ, সবাই শুনলে আমারও খুব ভালো লাগবে। আমরা একটু 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 অন্য স্বাদের জন্য কয়েকটা প্রশ্ন ইপসিতাকে করি, একটু র্যাপিড ফায়ার, একটু অন্য ধরনের প্রশ্ন। কি ইপসিতা? খুব মজাদার, আমার খুব পছন্দের এই সেগমেন্টটা। দাঁড়াও, আমার একটা খেরো খাতা আছে, ওই খাতাটাকে খুলি, এই মাথায় যখন যেটা আসে একবার ওই লিখে রাখি। অবশ্য আমি হঠাৎ করে বলে দিলাম যে আমার খুব পছন্দের, এবার নিজে এখানে বসে সেটা কতটা হ্যান্ডেল করতে পারবো জানি না। তোমাকে প্রথমে জিজ্ঞেস করি, শিল্পী যখন, এটা আমাকে বলে দিতে হবে না, প্রেমে তুমি পড়েছো কোনো না কোনো সময়, ছেলেবেলার কথা বলছি। হ্যাঁ হ্যাঁ। তো প্রথম কোন বয়সে প্রেমে পড়েছো? প্রেম বলাটা অ্যাকচুয়ালি ভুল হবে আর কি, ইনফ্যাচুয়েশন। হ্যাঁ, ওই একটা ভালো লাগা। আমরা বাংলায় প্রেমই বলি, মানে আমাদের কাছে ইনফ্যাচুয়েশনের স্টেজ, অ্যাকচুয়াল লাভের স্টেজ বা ইত্যাদি অত আমরা, সেটা বহুবারই বহু সময় পড়েছি, এবং সেটা মানে হয়েছে কি, মানে আমার ক্ষেত্রে যেটা হয়েছে, মানে ব্যক্তি হিসাবে একজনের প্রেমে পড়া ওরকম না, মানে তার কর্মটা, মানে তার শিল্প বা তার একটা ভালো কোনো গুণ, সেইটার প্রেমে সেটা বলা যেতে পারে। মানে ওই রকম নয় যে এই তো প্রেম করব, তার সাথে মিশবো, ঘুরবো ফিরবো, ওরকম ব্যাপারটা না। কিছু কিছু মানুষের কিছু কিছু ভালো দিক থাকে, সেই ভালো দিকের প্রেমে পড়া বলা যেতে পারে। অসাধারণ, মানে ওই বুদ্ধিমত্তার প্রতি ভালোবাসা আর কি, মানে স্যাপিওসেক্সুয়াল সর্ট অফ আর কি। মানে ট্যালেন্টকে ভালো লেগে সেই ট্যালেন্টের প্রেমে পড়া, ইরেসপেক্টিভ অফ দ্য পারসন, সে কেমন দেখতে, কেমন ব্যবহার ইত্যাদি। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। এবার তোমাকে কয়েকটা মজার কোয়েশ্চেন করি, সবগুলোই মজার কোয়েশ্চেন। ইটার্নাল ক্রাশ মানে এমন একজন যাকে তুমি স্বপ্নে দেখো ক্রাশ হিসেবে, হয়তো তার কাছে কোনোদিনই পৌঁছতে পারবে না, গ্লোবালি তুমি বলতে পারো, সারা পৃথিবীতে তুমি যাকে ইচ্ছে চুজ করতে পারো। অভিনব বিন্দ্রা।
বেশ সাবাস, আমরা ভারতবর্ষে একবারে বলে দিলাম, মানে অভিনব বিন্দ্রা একবারে বলে দিল, মানে আগে থেকেই এই ক্রাশটা সত্যিই ক্রাশ এবং মাথায় ছিল। একদম অসাধারণ, সিরিয়াস ক্রাশ। আচ্ছা, ড্রিম ডেস্টিনেশন। আমি জানি তুমি ইপসিতা আমার মতোই পাহাড়ে ঘুরতে অসম্ভব ভালোবাসে, মানে কেউ পাহাড়ে যাচ্ছে শুনলে নিজের মনটা নেচে ওঠে। আমরা একটু আগে কথা বলছিলাম যে মনে হয় যেন আমিই পাহাড়ে যাচ্ছি, অথচ আমি যাচ্ছি না, আমি কলকাতাতেই থাকছি, অন্য কেউ যাচ্ছে পাহাড়ে। মনে মনে ভাবি যে এই ওরা পৌঁছলো অমুক জায়গায়, ওখান থেকে এইবার বোধহয় সময় হয়ে গেছে, ওপরে উঠছে পাহাড়ে। ঠিক তাই। তো তোমার ইনফ্যাক্ট আমি এটা বলার আগে বলি, মানে যেহেতু এই কথাটা হলো, মানে আমি পাহাড় থেকে যখন নাবার সময় আমি কিন্তু চুজ করে ফেলি এরপরে কোথায় যাব, না হলে মানে আমি থাকতে পারবো না, আমার এত কষ্ট হয়। অসাধারণ, এরকমই হওয়া উচিত, অধিকাংশ বাঙালি এরকম। বলি ড্রিম ডেস্টিনেশন ওভাবে ভাবা নেই আসলে, বেড়াতে যাওয়াটাই আমার কাছে একটা সাংঘাতিক ড্রিমি ব্যাপার আর কি। তার মানে তোমার কাছে যে কোনো সুন্দর জায়গাই তোমার ড্রিম ডেস্টিনেশন। একদম আমরা এইভাবে নিতে পারি। হ্যাঁ, পার্টিকুলার ওরকম করে বলাটা খুব কঠিন আমার কাছে। বেশ। প্রিয় বই পড়ো? সর্বনাশ, এটা ভীষণ মানে আমার পক্ষে আর কি খুব লজ্জার হয়ে গেল, একদম পড়ি না। ও, তাহলে তুমি প্রিয় বই বলতেই পারবে না, আমি এটা তোমাকে আর ইনসিস্ট করছি না, ঠিক আছে, এটা পাস ওভার নিয়ে নিলাম। প্রিয় মুভি? সব রকম মুভি দেখতেই ভালোবাসি, কমেডি হলে তো কথাই নেই। আচ্ছা, এমন কোনো একটা মুভি যেটা তোমার, মানে তুমি ধরো টিভিতে হচ্ছে বা সম্প্রচারিত হচ্ছে, তুমি দেখতে দেখতে দাঁড়িয়ে গিয়ে বললা যতই কাজ থাকুক এটা তো দেখবই আমি, এরকম কোনো? প্রচুর আছে। বসন্ত বিলাপ। বসন্ত বিলাপ তো কোনো কথা হবে না। কোন ইনস্টিটিউশনে বিশ্বাস করো, বিবাহ নাকি লিভ ইন? ডেফিনেটলি বিবাহ। এবার তোমাকে একটা প্রশ্ন করছি, যেগুলো তোমার সুরের বা গানের সাম্রাজ্য থেকে, অঞ্জন দত্ত না নচিকেতা, কাকে তুমি আগে রাখবে? নচিকেতা। তোমার ঘরানাটাই তাই আর কি, আমি জানতাম তুমি নচিকেতাই বলবে, আমার মন বলছিল। এবারের প্রশ্নটা খুব সাংঘাতিক, আমার আগের বন্ধুরা এই প্রশ্নটা যাদের করেছি তারা খুব কষ্ট করে চুজ করেছে বা করতে পারেনি। সলিল চৌধুরী না সুদিন দাশগুপ্ত? সর্বনাশ, এখানে কোনো অপশানই যাওয়াই যাবে না, দুজনেই নিলাম, দুজনকেই নিলাম। সন্ধ্যা না আরতি? এটাও কঠিন, পরপর দুটোই কঠিন হয়ে গেল, খুব মুশকিল চুজ করা। তবুও একজনকেই যদি চুজ করতে হয়, দুজনেই, কিন্তু একে আরতি মুখোপাধ্যায়। এক নম্বরে তুমি আরতিকে রাখবে? হ্যাঁ, মানে ছোটবেলা থেকেই ওনার গান শুনতে গাইতে খুব পছন্দ করি। ঠিক। কার গলাটা তোমার বেশি ভালো লাগে বা প্রেজেন্টেশন বেশি ভালো লাগে, সোমলতা না লগ্নজিতা? সোমলতা। একটু ব্যান্ডে যাই, চন্দ্রবিন্দু না ভূমি? লিরিক্যালি যদি বলা হয় চন্দ্রবিন্দু। খেতে কি ভালোবাসো, চাইনিজ না মোগলাই? অ্যাকচুয়ালি অন্য কিছু হলেও বলতে পারো। আমি অ্যাকচুয়ালি ফুডি, ভালো খাবার মানে আমি আছি, ওরকম ইররেসপেক্টিভ অফ চাইনিজ, মোগলাই, ফ্রেঞ্চ, কন্টিনেন্টাল, এসব সব রকম, মানে হ্যাঁ, মানে বেড়াতে যাওয়ার মতোই আর কি খানিকটা। অসাধারণ। ফুটবল না ক্রিকেট, খেলা দেখো কি? হ্যাঁ দেখি, ক্রিকেট। এটা তোমাকে প্রশ্ন করা রিডান্ডেন্ট, তার কারণ আমি তোমার উত্তরটা আগেই জানি। পাহাড় না সমুদ্র? পাহাড়। আরেকটা বমশেল কোয়েশ্চেন, সত্যজিৎ রায় না মৃণাল সেন? সর্বনেশে প্রশ্ন সব, তুমি কি বলি, সত্যজিৎ রায়। ঠিক আছে, আমাদের র্যাপিড রাউন্ডটা এখানেই শেষ করলাম। আমি বলবো তোমাকে না এখন একটা সুন্দর গান শোনাতে। আরতি মুখোপাধ্যায় তুমি 1 নম্বরে রেখেছো,
তুমি এটা খুব ইচ্ছে করছে, দর্শকদেরও হয়তো ইচ্ছে করছে, ও কিন্তু খুব ভালো সন্ধ্যা আরতি, এগুলো সময় কম, আমরা আরতি মুখোপাধ্যায়ের একটা গান শুনি। আচ্ছা, কি শোনাবে? আরতি মুখোপাধ্যায়, আমি এটা স্টেজেও বলি যে আরতি মুখোপাধ্যায়ের গান, মানে অ্যাকচুয়ালি এই সমস্ত মানুষদের গান বা শিল্পীদের গান চুজ করতে গেলে, মানে একটা গান চুজ করতে বললে ভীষণ মানে কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। মানে এত এত ভালো গান, সবই ভালো গান, মনে হয় এটা গাই না না কোনটা ছেড়ে কোনটা গাই দারুণ হবে, না না এটা গাই, এটা একটা ঠিক ঠিক। তো সেই জন্য এমন একটা গান আমার হঠাৎ করে, মানে এই কথা প্রসঙ্গেই মাথায় এলো, এমন একটা গান করি যেখানে অন্তত লিরিক্যালি আমি বলছি বেশ কয়েকটা গান রয়েছে, মানে শুনে একটু অন্যরকম লাগছে হয়তোবা, সেটা হচ্ছে, একটু ভেঙে বলি। আরতি মুখোপাধ্যায়ের বেশ কয়েকটা জনপ্রিয় গান নিয়ে একটা গান সৃষ্টি হয়েছে। এটা এখনও সকলে জানে এরকম নয়, মানে সেই অর্থে আমি এইখানেই প্রথম ব্যাপারটা রিভিল করছি। তোমার কম্পোজ করা? হ্যাঁ, আমার কম্পোজ করা। কেলেঙ্কারি ব্যাপার। কাজটা হয়তো জানি না কবে শুরু হবে, হবে তো বটেই, ডেফিনেটলি হবে, কারণ এই কাজটা আমাকে করতেই হবে, ভালো লাগার শিল্পীকে নিয়ে যেহেতু কাজটা। অরিজিৎ ঘোষ গানটা লিখেছেন, খুব ভালো লিখেছেন। এবং আমাদের কম্পোজ করার ক্ষেত্রে একটা ব্যাপার একটু বলি, যে কিছু কিছু ক্ষেত্রে হয়, মানে আগে কম্পোজিশন হয়ে যায়, হয়তো আমার কিছু মাথায় এলো, সেই কম্পোজিশনটা আমি লিরিসিস্টকে দিলাম যে এর ওপরে সুর করুন বা কী করো। তো এই গানটা সেরকম নয়, এই গানটা হচ্ছে প্রথমে লেখা হয়েছে, লেখাটা আমার কাছে পাঠানো হয়েছে, বা আমার এত ভালো লেগেছে লেখাটা, তো সুর করেছি। সেটা কি শোনাবো? হ্যাঁ একদম, মানে সেটা তো, মানে এটা মেঘনা চাইতে জল আর কি, মানে আরতি মুখোপাধ্যায়ের সব গানগুলোকে বা সব গানগুলোর থিম নিয়ে কিছু কোলাজ করে, কিছু গানের থিম নিয়ে সেটাকে কোলাজ করে, থিমটার কোলাজ করে একটা গান, সেটার সুরস্রষ্টা তুমি, অসাধারণ চেষ্টা করেছি। শুনি একটু। একদম। বৈশাখে দেখা হলে জ্যৈষ্ঠতে পরিচয়, বৈশাখে দেখা হলে জ্যৈষ্ঠতে পরিচয়, চমক থাকলে পরে ভালোবাসা হয়, বৈশাখে দেখা হলে জ্যৈষ্ঠতে পরিচয়। কিছু কথা তুলে রাখি সুরে সুরে, লজ্জা জড়ানো ছন্দে কাঁপে হৃদয়, বৈশাখে দেখা হলে জ্যৈষ্ঠতে পরিচয়। নদীর বুকে যেমন ঝর্ণা বাঁচে, সে জলের উচ্ছ্বাসে মন জেগে আছে, নদীর বুকে যেমন ঝর্ণা বাঁচে, সে জলের উচ্ছ্বাসে মন জেগে আছে, আয়নাতে মুখ তোমাকে খোঁজে অবিরত, লজ্জা জড়ানো ছন্দে কাঁপে হৃদয়, বৈশাখে দেখা হলে জ্যৈষ্ঠতে পরিচয়। অসাধারণ। আমি মোটামুটি মাথায় একটা ফ্রেম করে ফেলেছি যে কোন কোন গানের, আরতি মুখোপাধ্যায়ের কোন কোন গানের, দর্শকরা অলরেডি মনে হয় গেস করতে পেরে গেছেন, তবু আমি একটু বলে দিই। এক বৈশাখে দেখা হলো দুজনায়, একদম। তারপরে আছে গোপনের প্রেম, মানে আর এটা বলে দিতে হবে না, তখন তোমার 21 বছর, নদীর যেমন ঝর্ণা আছে, আর হচ্ছে আয়নাতে মুখ দেখবো না। আপাতত মানে আমি অ্যাকচুয়ালি স্থায়ী আর অন্তরাটা গাইলাম, এরপরে আরো চমক আছে। তুমি এই চারটে গানের মধ্যে থেকে একটা গান শোনাও আমাদের।
বেশ 4টে গানই পছন্দের গান, তার মধ্যে থেকে হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আয়নাতে মুখ দেখবো না করি। এবং আমার পছন্দের কম্পোজার সুধীন দাশগুপ্ত, তারই সুর এবং তারই কথা মোস্ট প্রবাবলি, যদি খুব ভুল না করি। আয়নাতে মুখ দেখবো না, না আয়নাতে মুখ দেখবো না, না না নীলাঞ্জনে কাজল রেখা এমন করে আঁকবো না, আয়নাতে মুখ দেখবো না, না আয়নাতে মুখ দেখবো না, না না। অসাধারণ অসাধারণ, তোমার গলায় এগুলো ভীষণ স্যুট করে, মানায় অ্যাকচুয়ালি। আমরা আজকে আড্ডা তো সারাক্ষণ সারা রাত সারাদিন ধরে মারতে ইচ্ছে করে, কিন্তু সময়ের অল্প সময় থাকার জন্যে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আড্ডার। তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, এটা আমি সকলকেই জিজ্ঞেস করি, যে বর্তমানে যারা আপকামিং শিল্পী, উঠতি শিল্পী, সঙ্গীত শিল্পী হোক, ইনস্ট্রুমেন্ট বাজান, ইনস্ট্রুমেন্টালিস্ট হোক, বা যে কোনো ধরনের শিল্পী যারা গানের জগতের সাথে যুক্ত, এখন তাদের বেড়ে ওঠার জায়গাটাতে কিভাবে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে কিনা, বা যদি হয় সেটাকে তারা কিভাবে ওভারকাম করতে পারে, মানে তোমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি আর কি, বা তুমি তাদেরকে রাদার কিভাবে একটু গাইড করবে বা অ্যাডভাইস দেবে যে এই প্রতিবন্ধকতা থাকতে পারে কিন্তু তোমাদের এগিয়ে যেতে হবে। হ্যাঁ, এটা মানে আমাকে অনেক জায়গাতে এই উত্তরটা দিতে হয়। আর বিশেষ করে যেহেতু আমি শুরুতেই বলেছি যে আমার একটা একাডেমি রয়েছে, তো শিক্ষিকা হিসেবে আমাকে অনেক 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 অভিজ্ঞতা আর কি অর্জন করতে হয়, অনেক কিছু ফেস করতে হয়। প্রথম যেটা বলবো, মানে গুছিয়ে বলতে গেলে প্রথম কথা হচ্ছে, এখন ছেলে মেয়েদের থেকেও আমি বলবো অভিভাবকদের না চট করে ছেলে মেয়েদের থেকে অনেক কিছু হ্যাঁ এই জায়গাটা খুব তৈরি হচ্ছে। আমি বলবো মানে অ্যাকচুয়ালি বাবা মাদের একটু সচেতন হতে হবে। তারা না খুব এখন রিয়েলিটি শোয়ের যুগ, ঠিক আছে, খুব ভালো, সেটা একটা বাবা মারা অসম্ভব কিছু কিছু ক্ষেত্রে তুমি যা দেখেছো তোমার অভিজ্ঞতা দিয়ে ভীষণ ডিমান্ডিং পেশেন্স নেই, মানে আমাদের যেরকম আমরা জানি এটা আমরা বলে না, মানে এইটা শিক্ষার কিন্তু একটা গুরুত্ব রয়েছে, ঠিক, মানে এইটা কোনোদিনই কিন্তু যতই আমাদের সমাজ আধুনিক হোক, যতটাই আমরা এগিয়ে যাই না কেন, কিছু কিছু বেসিক জায়গা থাকে যেটার কিন্তু কোনোদিনও পরিবর্তন হবে না। তো শিক্ষার জায়গাটা কিন্তু আজকের দিনে মানুষ খুব দেখছি যে খুব হটকারিতা করছে, মানে শেখার তো দরকার নেই। আমার এরকমও অভিজ্ঞতা হয়েছে, ওই যেটা বললাম, আমার অনেক রকম অভিজ্ঞতা হয় বলেই বলছি যে ম্যাডাম মানে আমার ছেলে মেয়ে রিয়েলিটি শোতে কবে গাইবে, হয়তো সে সারেগামাই জানে না, জানলো না, মানে সবে ভর্তি হয়েছে আর কি, বা খোঁজই নিতে এসছে এটা ভেবে যে ম্যাডামের কাছে গান শিখলে পরের মাস থেকে রিয়েলিটি শোতে চলে যেতে পারে। হ্যাঁ, এই যে ব্যাপারগুলো, আমি কিন্তু একবারও বলছি না রিয়েলিটি শো খুব খারাপ, একটা ভালো প্ল্যাটফর্ম, সেখানে যাচ্ছে, হ্যাঁ, এবং তাদের সাহস তৈরি হচ্ছে, তারা অনেক কিছু শিখছে, গ্রুমিং হচ্ছে, সবটা ঠিক আছে, কিন্তু শেখার জায়গাটা যেন তার জন্য নষ্ট না হয়, এটা আমার বলার। কারণ শেখার কিন্তু বিকল্প নেই, বেস যদি নড়বড়ে হয় তাহলে কিন্তু তার উপরে যতই যা হোক না কেন সেটা কিন্তু নড়বড়েই থেকে যায়, এবং সেটা বেশি দিন কিন্তু টেকে না। তো এইটা একটু ছেলে মেয়েদের থেকেও বলবো বাবা মাদের, কারণ ছোটোবেলায় ছেলে মেয়েদের তো বাবা মাই গাইড করবে, তো সেক্ষেত্রে ছেলে মেয়েদের এইটা বোঝাতে হবে। এবং আর একটা হচ্ছে ব্যাপার, বাড়িতে গান শোনার অভ্যাস, সব রকম গান শোনার অভ্যাস, এগুলো তৈরি করতে হবে, শেখার জায়গাটাকে ঠিক রাখতে হবে। সহজে প্রলোভনে পড়লে চলবে না যে আমি অনেক কিছু আমার সামনে আসছে, এই হবে, ওই হবে, সেই হবে, এইগুলো কিন্তু আমি পেরেছিলাম, মানে অনেক প্রলোভন থেকে আমি পাশ কাটিয়ে সামনের দিকে এগোতে পেরেছিলাম। অনেকেই পারে, কিন্তু আবার অনেকে পারে না,
হয়তো ট্যালেন্টেড, কিন্তু এই কিছু কিছু ভুল পদক্ষেপের জন্য অনেক ট্যালেন্টকে আমি হারিয়ে যেতেও দেখেছি। আমি আমার স্টুডেন্টদের ক্ষেত্রেই বলতে পারি, সেটা কিন্তু আমার খুব দুঃখের জায়গা। তারা হয়তো বা একটা জায়গা করতে পারতো, আমার মনে হয়েছিল, কিন্তু তারা আজকে গানটার সাথেই নেই। শুধুমাত্র তাদের, আমি কিন্তু বুঝেছিলাম যে সেটা ভুল পদক্ষেপ হচ্ছে, অনেক ক্ষেত্রে গার্জেনদের ভুল পদক্ষেপ নেওয়া হচ্ছে। তো সহজলভ্য জিনিস না বেশি, মানে সেটা খুব একটা ফ্রুটফুল হয় না। সহজে যেটা পাওয়া যায় সেটা কিন্তু অ্যাকচুয়ালি ঠিক নয়। মানে ঠিকঠাক জায়গায় পৌঁছতে গেলে, ঠিকঠাক কিছু পেতে গেলে তাকে খাটতে হবে, পরিশ্রম করতে হবে, খুব মজবুত হতে হবে, ভিতটা মজবুত হতে হবে। শুনে গান আমি তুলে চলে গেলাম রিয়েলিটি শোতে, ওই তো কয়েকটা গান স্টক, আমার এই গানের স্টক আছে না। এটা আমি তোমাকে একটু অন্য আঙ্গিকে প্রশ্নটা করি। আমি অন্য আমাদের শিল্পী বন্ধুদের সাথে কথা বলে যেটা দেখেছি, যে কিছু কিছু ক্ষেত্রে না ওরা গান করতে গিয়ে, মানে প্রোগ্রাম করতে গিয়ে বিভিন্ন বাধা, এইসব ইম্পেডিমেন্টস নানা রকম সম্মুখীন হয়। যেরকম তোমাকে খুব সহজ উদাহরণ দিলাম, যে মানে আমাদের এখানে গানের জগতে তো ইনভেস্টমেন্টস কম, বা লোকের এটা ভীষণ অ্যাওয়ারনেস কম, এবং গানটা হচ্ছে আমরা সবকিছু করব, তার মাঝখানে পাশে একটা গান হবে, আমরা মাঝে মধ্যে খাবো, খেতে খেতে একটু গানটা একটু শুনবো, আবার ভালো লাগলে তারিফ করবো, বাহ দারুণ হয়েছে ব্যাপারটা বলে আবার খেতে শুরু করব। মানে লোকে, বা তুমি ফেস্ট গুলো দেখো, আগে আমাদের কলকাতায় কত বাংলা গানের অনুষ্ঠান হতো, রক ফেস্ট হতো বা রক গান হতো, আজকে কিন্তু সেগুলো হারিয়ে যাচ্ছে। হারিয়ে একটা কারণেই যাচ্ছে, কারণ ওই প্রসঙ্গেই বলছি যে শিল্পীরা, যারা উঠতি শিল্পী, তারা দেখছে শুধু গান করে পেট চলছে না, সেটা তো বটে। গান করে পেট চলছে না। তারা হয়তো কেউ, সে হয়তো ইঞ্জিনিয়ার, আইটি পাস করেছে, হয়তো তার প্যাশনটা গান বলে একবার ভেবেছে যে আমি গান নিয়েই চালাবো, সেক্ষেত্রে কিন্তু তাকে আবার ফিরে গিয়ে আইটিতে কোথাও একটা কাজ ধরতে হচ্ছে বা করতে হচ্ছে, করতে করতে সেই গানটা তাড়াহুড়ো করে অফিস থেকে ফিরে তার যদি সেই সুযোগ থাকে একটা শো করতে হচ্ছে। তো এই জায়গাটা থেকে বেরোনোর কি কোনো উপায় আছে, বা কিভাবে? সত্যি কথা বলতে নতুন গান নিয়ে আরো ভাবার দরকার। মানে আমাদের থেকে যারা সিনিয়র রয়েছেন, আমরা তো লড়াই করছি, মৌলিক গান নিয়ে চেষ্টা করছি অনেক কিছু করার। তোমার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে তুমি পুরো গান বাজনা নিয়েই আছো, তুমি মানুষকে গান শেখাও, তোমার প্রফেশনও গান বাজনা, তুমি স্টেজ শো করো, এন্টায়ারলি ডেডিকেটেড গান বাজনার উপর। সত্যি কথা বলতে আমি যখন শুরু করেছিলাম, আমি জীবনে আমার একটা, মানে ওই জায়গাটা যে বললাম, আমি আগেই বলেছি যে ছোটবেলা থেকে আমি গান গাইবো, এটা একদম ওই জায়গাটা, হ্যাঁ। তো সেজন্য আমি কিন্তু পড়াশোনাটাও অনেক স্যাক্রিফাইস করেছি, সেটা ডিটেলে অত এখন আর এই মুহূর্তে বলছি না। হয়তো সবই করেছি, কিন্তু কিছুটা তো অবশ্যই গাফিলতি করেছি। তা সত্ত্বেও আমি AA করেছি, সবই ঠিক আছে, কিন্তু ওই চাকরি করব না এই ব্যাপারগুলো কিন্তু ছিল, আমার রিজিডিটি ছিল যে আমি গান নিয়েই এগোবো। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বলছি, এটা শুধু এই পদক্ষেপ নেওয়াটা কিন্তু বেশ কঠিন। হ্যাঁ, বেশ কঠিন, এটা বলাটা খুব কঠিন, কারণ এখন ইন্ডাস্ট্রি খুব অন্যরকম হয়ে গেছে। আর নতুন গান, পুরনো গান নিয়ে তো আমাদের বাঁচতেই হবে, পুরনো গান তো আমাদের ভিত, যেটা বলছিলাম। কিন্তু তার সাথে যদি মৌলিক গান কিন্তু প্রচুর ভালো গান হচ্ছে। অনেকে কিন্তু পুরোনো দিনের মানুষরা, মানে বেশ কিছু মানুষ, সবাই তো সব কিছু নয়, সবাইকে সবার উদ্দেশ্যে কিছু বলা নয়, অনেকে বলে নতুন গান আবার কি, মানে নতুন গান মানেই খারাপ। না, প্রচুর সুন্দর কিন্তু কি ভালো অনেকের কাছে পৌঁছচ্ছে না। তোমার যেগুলো কম্পোজ করা বা এগুলোই তো আজকে আমরা শুনলাম, মানে হ্যাঁ, কিন্তু পৌঁছানোর যে মাধ্যম না, সেটা কিন্তু আমরা ছোটবেলায় এমন অনেক গান শুনেছি। এটাই বলতে চাইছো যে নতুন গান, প্রচুর ভালো ভালো গান হচ্ছে, মৌলিক গান হচ্ছে, কিন্তু সেটা প্রমোট হচ্ছে না, একদম পৌঁছচ্ছে না, মানুষের কাছে পৌঁছচ্ছে না। মানুষের কাছে আমি অন্তত এখন দেখছি, যে বললাম যে মানে সময়টা না খুব কঠিন। মানে একটা এমন গান ভাইরাল হচ্ছে, ভাইরালটা কিন্তু মানে কেউ কিন্তু বুঝে করছে না, বা দেখ কি ভালো গান এই হিসাবে না, খিল্লি করতে করতে ভাইরাল হচ্ছে। সেটা হয়তো মানে গ্রহণযোগ্যতাই নেই তার, কিন্তু যে করছে সেও কিন্তু এইটা ভেবে করছে না, বাহ খুব ভালো আমি ছড়াচ্ছি, তা না, এই দেখ খিল্লি করতে করতে একটা গান ভাইরাল হয়ে যাচ্ছে। ইঙ্গিত করছো যে মানুষের, মানে মেজরিটি মানুষের
যারা সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে বিভিন্ন, আমাদের তো এখন মানুষের কাছে পৌঁছানোর জন্য সোশ্যাল মিডিয়া একটা বড় জায়গা, একটা বড় প্ল্যাটফর্ম। তুমি কি এটা মনে করছো যে সোশ্যাল মিডিয়ায় যে ধরনের গান, আজকে তুমি যেটা উদাহরণ দিলে, মানুষের সেই সব গান শোনার ঝোঁকটা বেশি, মানে আমাদের কানগুলো কি নষ্ট হয়ে গেছে? আমার যেটা মনে হয় কান নষ্ট হওয়ার থেকেও না, মানুষ বিরক্ত হয়ে কিছু জিনিস ভাইরাল করে দিচ্ছে। মানে ক্যাপশনটা কিন্তু ভীষণ বিরক্তিকর, এইগুলো কি হচ্ছে, এগুলো ঠিক না, কিন্তু নিজের অজান্তেই হয়তো ব্যাপারটা শেয়ার করে দিচ্ছেন। কিন্তু এই বিরক্তিটা যদি একটু ভালো গানের ক্ষেত্রেও হয়, ভালো জায়গায়, যে বা কে আবার দেখুন এটা এরকমও গানও হচ্ছে, সেটা কেন হচ্ছে না, এটা একটা ব্যাপার। আর একটা যেটা বলছিলাম আর কি, আমাদের এই সময়টা সত্যি খুব টালমাটাল সময়, কারণ আমাদের আগের সময়টা তো আমি দেখেছি যে আমরা অনেক গান পপুলার হতে দেখেছি FM এর মাধ্যমে। ঠিক, আমার FM কত গান, মানে শুভমিতাদি শুনে সাজবেলা, সে গান তো আমি FM থেকে, আমি কেন সকলেই FM থেকেই কিন্তু শুনেছি, বা এইটা কে গিয়েছেন, কি সুন্দর গানটা, মানে ওই সকালেই ওই গানটা বাজতো। তো বহু গান কিন্তু FM এর মাধ্যমে আমরা পেয়েছি যেটা পপুলার হয়েছে। তো সেই মাধ্যমগুলো তো হারিয়ে গেছে। FM আজকের দিনেও হয়, কিন্তু এফএমটা কেন জানি না, নতুন গানের কিন্তু কোনো প্রমোশন, মানে গানের প্রমোশন নেই। এবং দ্বিতীয় কথা হচ্ছে, সেটা আমি জানি না কোনো মানে এটা বাণিজ্যিক ব্যাপার, এটা বাণিজ্যিক ব্যাপারই হচ্ছে, কারণ এই যে রিয়েলিটি শো এত আমরা যেটা শুরু করেছিলাম যে ইনভেস্টমেন্টস নেই, মানে এই ধরনের গানকে প্রমোট করার ইনভেস্টমেন্টস নেই, মানে সেগুলো সব একসাথে। এটা নিয়ে আমি বলবো সিনিয়রদের ভাবা উচিত, সিনিয়রদের এইটা নিয়ে একটু কিন্তু ভাবা উচিত। আমরা তো আমাদের কাজ করছি। তোমাকে এই প্রসঙ্গে পার্টিনেন্ট একটা প্রশ্ন করছি। গানপিয়ন আজকে খুব ছোট্ট একটা প্ল্যাটফর্ম, কিন্তু আস্তে আস্তে গানপিয়ন বড় হচ্ছে। এই যে কথাগুলো আমরা আলোচনা করলাম, এই কথাগুলোকে মাথায় রেখেই একদিন গানপিয়ন তৈরি হয়েছিল। তোমার চোখে বা তোমার চিন্তায় গানপিয়নের থেকে এই জিনিসগুলোকে কেটার করার জন্য বা এই জিনিসগুলোকে সাহায্য করে বের করে আনার জন্য, আমি বলছি মৌলিক গান, নতুন যে গান সব নতুন তৈরি হচ্ছে, তুমি কিভাবে গানপিয়নকে পাশে চাইছো বা অন্যান্য শিল্পীদের পাশে গানপিয়ন কিভাবে থাকতে পারে, এটা সাজেশন তোমার থেকে আমি নিচ্ছি। ওদের সাথে আমার ওই যে বললাম যে এতটাই বন্ধুত্ব, এতটাই ক্লোজনেস, ওদের সাথে কিন্তু নানান প্রজেক্ট নিয়ে, মানে ওদের যখন কোনো ভাবনা আসে মাথায়, ওরা আমার সাথে শেয়ার করে। এবং আমার সাথে এই নিয়ে ওদের কথাও হয়েছে, নতুন গান নিয়ে কিন্তু ওদেরও ভাবনা চিন্তা রয়েছে আমি জানি, কিন্তু সেই ভাবনাটা আসলে ভাবা, মানে পাশেও তো কিছু মানুষকে পাওয়া দরকার, যেটা আপনি বললেন যে ইনভেস্টর। তো সেরকম স্ট্রং কোনো মানুষ বা স্ট্রং কাউকে যদি পায়, তাহলে আমার মনে হয় গানপিয়ন এই কাজগুলো করবে ভবিষ্যতে, কারণ তাদের কিন্তু পরিকল্পনা রয়েছে, ইচ্ছে রয়েছে। তো দেখা যাক কতটা কি হতে পারে। ঠিক, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকের এই পডকাস্ট অনুষ্ঠান গান পাগলের ইপসিতার সাথে। আমি একদম শেষ লগ্নে ইপসিতাকে একবার রিকোয়েস্ট করব, তোমার পছন্দের যে কোনো একটা গান শুনতে শুনতে আজকে আমাদের এই পডকাস্ট অনুষ্ঠান শেষ করতে চাইছি। তুমি যদি আরেকটা গান আমাদের শোনাও। বেশ, অনেক নিজের গান গাইলাম, এবার একটু অন্য গান গাই। হ্যাঁ, গাও না। পছন্দের গান তো প্রচুর, ওইভাবে বলাটা খুব মুশকিল। তা এই মুহূর্তে একটা গান মনে পড়ছে, এই মুহূর্তে যেটা মনে পড়ছে সেটাই গাই। কিন্তু গানটা একটু একটা কিছু রিদমের কিছু হলে ভালো হতো না। আজকে আমার কাছে একটা কাহন আছে। গ্রেট, এই কাহনটা দে। তো অনুষ্ঠানে একটা সলিল চৌধুরীর গান হবে না, এটা হতেই পারে না। সলিল চৌধুরীর কম্পোজিশন, উষা মঙ্গেশকরের একটি গান গাইছি। চলো, আচ্ছা তুমি কখন এই আড্ডা সেশনে আপনি থেকে তুমি হয়ে গেলে আমি নিজেও বুঝলাম না, বুঝতে পারলেন তো? এটাই হয়, এটা খুব ভালো একটা ব্যাপার। আচ্ছা, গানে যাই। আমাদের আজকের অনুষ্ঠানের শেষ গান সলিল চৌধুরীর সুরে উষা মঙ্গেশকরের একটা গান, আর কাহনে আমি সঙ্গত করছি ইপসিতাকে। দূরে প্রান্তরে কে গান ধরে কার বাঁশি, আর যেন সহে না ঘরেতে মনো রহে না, শুনলে সে যায় ভাসি ভাসি ভাসি।
বাসি বেজে বেজে ওঠে, ফুল ফোটে ফোটে সাগরের পানে নদী ছোটে যেন চিনি তারে, বুঝে আমার নিঃশ্বাসে দেহবাসী বেজে বেজে ওঠে, ফুল ফোটে ফোটে সাগরের পানে নদী ছোটে, আর শুনি কানে কানে তার ভালোবাসি বাসি বাসি বাসি। ওরে কান্তরে কে গান ধরে কার বাসি, আর মন রহে না ঘরেতে, মন রহে না শুনলে সে যায় ভাসি ভাসি ভাসি। অসাধারণ। আমাদের প্রোগ্রাম আজকের মতোই শেষ হলো। আজকের পডকাস্ট অনুষ্ঠান গান পিয়নের প্ল্যাটফর্ম থেকে গান পাগল পডকাস্ট। আবার আসবো আরেকজন শিল্পীকে নিয়ে। ততক্ষণ নমস্কার।